দর্শক, গ্রিন টিভির খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রায় আপনাদের স্বাগত। আজ আমাদের সাথে আছেন এমন একজন অতিথি যিনি সাবেক ক্রিকেটারই নন, এর ছাড়াও তার আছে আরও অনেক বড় পরিচয়। তিনি গত 4 দশক ধরে জড়িয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটের সাথে। তার নামটি বিশেষভাবে উচ্চারিত হয় একটি কারণে, সেটি হলো স্বাধীন বাংলাদেশে প্রথম কোনো বড় ট্রফি জয় এসেছিল তার হাত ধরেই। তিনি আকরাম খান। আকরাম ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ভাইয়া, এখনকার দিনে তো আসলে ক্রিকেটার হওয়া একটা বড় ব্যাপার, অনেক বাবা মাও চান ক্রিকেটার হোক বাচ্চা, কিন্তু আপনারা যখন শুরু করলেন তখন আসলে ক্রিকেটার হওয়ার চিন্তাটা কিভাবে আসলো? তখন তো ক্রিকেট এত ভালো অবস্থায় ছিল না। তখন কোনো পরিবারই চাইতো না যে কোনো স্পোর্টসম্যান কোনো মানে পরিবার থেকে আসুক, কারণ তখন খেলাটাতে এক্সপোজ ছিল না। তো আমার যেটা হলো যে আমরা চিটাংয়ে যখন থাকতাম, আমাদের বাসার পাশে কিন্তু স্টেডিয়াম, মানে জাস্ট 2 মিনিট লাগে আর কি যেতে। তো সিজন ওয়াইজে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ফুটবলের সিজনে ফুটবল খেলতাম। আর তখন এখনকার মতো অনলাইন বা গেম টেম এগুলো ছিল না, তখন অপশন ছিল লেখাপড়া আর খেলাধুলা আর এই সেই। তখন ওইভাবে খেলতে খেলতে আমরা স্পোর্টসে চলে আসি। আর আমাদের পরিবার চিটাংয়ে আমাদের পরিবারটা বড় ছিল এবং সব ভাইরা স্পোর্টসের সাথে ইনভলভ ছিল। আমার বড় ভাই ইকবাল খান খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন। উনি চিটাং মোহামেডানে অনেক বছর খেলেছেন, ঢাকায় ওয়াবদা ওয়ান্ডার্সে খেলেছেন, 75-এ ঢাকা আবাহনীতে খেলার কথা ছিল। তো ওইভাবেই আমরা মানে খেলাধুলার সাথে খুবই ইনভলভ ছিলাম, যেহেতু মাঠ আমাদের অনেক কাছে ছিল এবং লোকরা ওখানে আসতো, খেলতো। ওইভাবে খেলতে খেলতে ফুটবলের সিজনে ফুটবল খেলতাম, ক্রিকেটের সিজনে ক্রিকেট খেলে খেলে ক্রিকেটের প্রতি ইন্টারেস্টটা বেড়ে যায়। তখন কিন্তু ক্রিকেট বাংলাদেশে এরকম এক্সপোজার ছিল না, তখন আপনার ফুটবল নাম্বার 1 স্পোর্ট ছিল। তখন ওই যে বন্ধুবান্ধবকে নিয়ে খেলতে খেলতে দেখলাম এক পর্যায়ে বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে গেলাম, সিলেক্টর হলাম, ডাইরেক্টর হলাম। তা আল্লাহ দিয়েছেন আর কি এগুলা। মানে এখন কি মনে হয় সবকিছু খুব স্মুথলি হয়ে গেছে? স্ট্রাগলটা এখন আর মনে পড়ে না? না, স্ট্রাগল তো অনেক করেছি, কষ্ট করেছি অনেক। ইভেন এখন তো মনে করেন কষ্ট করলে আপনি ফাইন্যান্সিয়ালিও সাপোর্ট পাচ্ছেন, বাট আমাদের সময় কষ্ট করেছি, বাট ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমরা পাইনি। বাট আমাদের ইন্টারেস্ট ছিল, যে আগ্রহ ছিল যে না আমরা খেলবো। এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমাদের পরিবারের ফাইন্যান্সিয়ালি ওরকম সমস্যা ছিল না, বিদায় আমি অ্যাফোর্ড করতে পেরেছি। হয়তোবা আমার চেয়ে অনেক ভালো ভালো প্লেয়ার হয়তো পরিবারের কারণে খেলতে পারেনি, যে ওদের কোয়ালিটি ছিল, কিন্তু পারিবারিক সমস্যার জন্য, ফাইন্যান্সিয়ালি সমস্যার জন্য হয়তো বা স্পোর্টসে আসতে পারেনি। সো সেদিক দিয়ে আমি আল্লাহকে হাজার হাজার শুকরিয়া জানাই এভাবে। বাট ইন্টারেস্ট অনেক বেশি ছিল। আমরা মানে সেই 97 থেকে এখন পর্যন্ত যদি চিন্তা করি, আমরা এখনও কিন্তু মিরপুরে যখন ক্রিকেট নিয়ে যখন কথা হয়, এই কথাটা খুব প্রচলিত যে বাংলাদেশ ক্রিকেট আজকে যেখানে আছে পুরোটা আকরাম খানের 68 রানের একটা ইনিংসের উপর দাঁড়ানো। ওই ইনিংসটা, ওই স্মৃতিটা আরেকবার শুনতে চাই আপনার। না, এটা তো বলেছি, বাট এই জিনিসটা ভুল। এটা কিন্তু বলা উচিত না যে আজকে ক্রিকেটটা যেখানে আসছে এক ব্যক্তির জন্য, কিন্তু এটা হয়নি। আপনার আমি টিমের পার্ট ছিলাম, ওদিন আমি ভালো খেলেছি, বাট একটা জয় কিন্তু আপনি একজন করতে পারেন না, আপনার 11 জনের এফোর্ট থাকে, যারা মাঠে থাকে এবং মাঠের বাইরেও যারা আছে ওদেরও অবদান আছে। তো আমি মনে করি যে এটা সবারই অবদান ছিল। বাট ওই ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, আমার ভূমিকাটা একটু ভালো ছিল এবং ওটা কিন্তু একটা আমাদের জন্য ঐতিহাসিক ম্যাচ। আমি এটা বলবো না যে টিমটা অনেক স্ট্রং ছিল, বাট টিমটা আপনার মোটামুটি স্ট্রং ছিল, বাট আমরা জিতার মতো টিম ছিলাম ওদের থেকে। বাট সিচুয়েশন ওয়াজ ভেরি ব্যাড। মানে আমাদের কন্ডিশন যেটা হয়েছিল, সেটা তার আগের একটা ম্যাচে আমরা 1-1 হয়েছিল, বৃষ্টির জন্য পোস্টপোন হয়ে গেছে খেলা। বাট ওই ম্যাচটা একটা পর্যায়ে মনে করেন যে আমরা খেলতে নামলাম, ওরা 170 করলো। শান্ত খুব ভালো বোলিং করেছিল, তারপরে মনে হয় আমাদের ফিল্ডিং অনেক ভালো ছিল এবং তখন স্কোয়াডে যারা ছিল সবাই কিন্তু খুব ভালো এফোর্ট দিয়েছিল আর কি। বাট যখন ব্যাটিংয়ে গেলাম, আমাদের 13 রানে 4টা উইকেট পড়ে যায়। তখন মানে একটা ডিফিকাল্ট সময় হয়ে যায়। তখন 4 জনের মধ্যে ছিল আপনার সানোয়ার, আতার আলী, দুর্জয় আর বুলবুল। 4 জন আউট হয়ে যায়। তারপর আমি আর নান্নু ভাই ক্রিজে ছিলাম। তখন এক পর্যায়ে খবর আসলো যে তখন কিন্তু এখনকার মতো আপনার কম্পিউটার অ্যানালাইসিস বা আগের থেকে ডিসিশন দিতে পারতো না।
তো আমাদের কাছে খবর আসলো যে আমরা আপনার ম্যাচটা যদি কোনো কারণ না হয় তাহলে আমরা কোয়ালিফাই করব। আর আপনি জানেন যে সেখানে কিন্তু সেমিফাইনাল 4টা টিমের মধ্যে 3টা টিম আপনার 99 ওয়ার্ল্ড কাপে চান্স পাবে। তো একটা পর্যায়ে আমি ডিলে করছি, আমি ইভেন এম্পায়ার আমাকে সাসপেন্ড করার জন্য ঘটনার জন্য সাসপেন্ড হইতে পারতাম আমি, বাট লাকিলি হয়নি। আসল ভাই অনেক হেল্প করেছিল তখন। তারপরে বৃষ্টি তো মালয়েশিয়া আপনার বৃষ্টিটা এখনও বাংলাদেশে ওই ধরনের বৃষ্টি আসে, তখন কিন্তু বাংলাদেশে ওরকম আসতো না যে একদিকে বৃষ্টি হচ্ছে আরেকদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না এই ধরনের। তো একটা দেখতেছি আমাদের চেয়ে হয়তো 500 মিটার দূরে বৃষ্টি হচ্ছে, আমাদের মাঠে বৃষ্টি হচ্ছে না। তখন ওই বৃষ্টি আসার জন্য আমি অনেক ডিলে করেছি ইন্টেনশনালি, একবার হেলমেট আনাচ্ছি, একবার পানি আনাচ্ছি। তো এম্পায়ার তখন আমার প্রতি অনেক রাগ হলো, আমাকে অনেক ওয়ার্নিং করলো। তারপর বৃষ্টি আসলো, আমরা তো অনেক খুশি, ড্রেসিং রুমে গেলাম, হাসাহাসি করতেছি যে ম্যাচ হওয়ার তো কোনো চান্সই নেই। তখন কিন্তু আবার খবর আসলো যে না, ম্যাচটা আমাদের খেলতেই হবে এবং জিততে হবে, নাহলে আমরা কোয়ালিফাই করবো না সেমিফাইনালে। তখন তো সিচুয়েশনটা আরও খারাপ হয়ে গেল। আপনার আউটফিল্ড কিন্তু আপনার অনেক ভিজে গেছে, আপনার বল মারলে যাচ্ছিল না, এসব অনেক কিছু ঘটনার পর আল্লাহর রহমতে আমার আর নান্নু ভাইয়ের কিছু ইনিংস ছিল, পার্টনারশিপ ছিল, তারপরে সাইফুল, মনি এদেরকে নিয়ে একটা পর্যায়ে কিন্তু ম্যাচটা ডিফিকাল্ট ছিল, বাট জিতে যায়। মানে তখন তো আসলে একটা স্বপ্ন ছিল বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এক সময় আমরা বিশ্বকাপে নিয়মিত হব। মানে এখনকার মানে ওই যখন কোয়ালিফাই করলেন স্কটল্যান্ডের সাথে ওই ম্যাচটা জেতার পরে, যখন কোয়ালিফাই হলো যে আমরা কনফার্ম আমরা ওয়ার্ল্ড কাপে খেলছি, ওই সময়ে কি বাংলাদেশ ক্রিকেট আজকের জায়গায় আসবে এইটা কল্পনায় ছিল? আমি আপনাকে বলি, কারণ 86 আইসিসি আমি খেলি নাই, আমি তখন নান্নু ভাইরা খেলেছে। বাট তখন থেকে কিন্তু আমরা ফাইট করেছি যে মানে আমাদের একটা আশা ছিল যে আমরা বাংলাদেশ ক্রিকেটটা ওয়ার্ল্ড কাপে খেলার একটা সম্ভাবনা আছে। 94 যখন মিস হলো, 94-এ আপনার 90 আমি 90-তে আমি প্রথম চান্স পেলাম, তা ওটাও আমরা জিম্বাবুয়ের সাথে সেমিফাইনালে হেরে যাই। তারপরে 94-এ আমরা ভালো টিম ছিলাম, আমরা দেখার মতো যে যতগুলো আমি আইসিসি ট্রফি খেলেছি তার মধ্যে আপনার 94 টিমটা বেস্ট ছিল আমাদের, বাট কোয়ালিফাই করতে পারি। বাট 97-এ গিয়ে আমরা আল্লাহর মধ্যে কোয়ালিফাই করলাম। তারপর তখন আমাদের টার্গেট ছিল যে আমরা মানে ওয়ার্ল্ড কাপে খেলবো, 99-এ যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি তাহলে আমরা এক্সপোজার পাবো, আমরা একটা ভালো পর্যায়ে যাব। তারপর দেখেন আমরা যখন আইসিসি জিতছি তখন আমরা ওয়ানডে স্ট্যাটাস পেলাম, পাকিস্তানকে হারাবার পর আমরা টেস্টে স্ট্যাটাস পেলাম। সো তখন কিন্তু আমাদের স্বপ্ন এটাই ছিল। বাট টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর একটা যে তখন আমরা সাডেনলি মানে হঠাৎ পয়সার একটা বোর্ড হয়ে যাচ্ছি, আপনার আইসিসি থেকে আমরা হেল্প পাচ্ছি টাকা, তারপর আমাদের স্ট্রাকচার ফুল চেঞ্জ হয়ে গেল, আমাদের সঙ্গে কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট ছিল না, তারপরে ফাইন্যান্সিয়ালি কোনো বোর্ড থেকে কোনো টাকা পেতাম না, আমরা ক্লাব ক্রিকেট থেকেই মোটামুটি টাকা পেতাম। তখন মনে করেছিলাম যে আজকে এই পর্যায়ে কিন্তু ক্রিকেটটা আমি সত্যি কথা বলতে কি আরও অনেক উপরে আশা করেছিলাম। বাট ডেভেলপ হয়েছে, এটা বলবো না যে হয়নি, বাট অন্য দেশের তুলনায় অনেক অনেক পিছিয়ে আছে। যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসটা পেল তখন কিন্তু ওই যে পাকিস্তানের সাথে ম্যাচের দিন গর্ডন গ্রিনিচকেও যে ম্যাচের মাঝখানেই চলে যেতে হলো, বা ম্যাচের আগেই আপনারা বোধহয় জেনে গিয়েছিলেন যে গর্ডন গ্রিনিচ থাকছে না, তো সেটাও বলা হয়েছিল যে একটা কারণে যে উনি বলেছেন যে বাংলাদেশ এখনই টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য কোয়ালিফাইড না। এই যে আপনি বলছেন যে যেখানে যাওয়া উচিত ছিল তার চেয়ে আরও ভালো জায়গায় এক্সপেক্ট করেছিলাম, সেটা যায়নি, এটা কি আসলেই কি টেস্ট স্ট্যাটাসটা আমরা একটু আগে পেয়েছিলাম? সত্যি কথা, আমরা ওইভাবে রেডি ছিলাম না। আপনি মনে করেন যে তখন কিন্তু আমাদের কোনো মাঠ ছিল না, তারপরে মনে করেন যে আমরা কোনো লঙ্গার ভার্সন ম্যাচ খেলতাম না, আমাদের ম্যাচ ফি ছিল না, আমাদের কোনো বেতন ছিল না, আমাদের কোনো আর্থিকভাবে আমরা কোনো কিছু সাপোর্ট পেতাম না। তো ওগুলা সব ও বিবেচনা করে ও কিন্তু বলেছে। বাট আমাদের যে প্রবলেমটা হয়েছে যে ওর যে কালচার, ওরা যেটা সত্যি জিনিস দেখে ওটা কিন্তু বলে। ও কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান, বাট ইংল্যান্ডে ও সেটেল ছিল। কিন্তু আমার কথা হলো যে মানুষের কিন্তু সম্মান করা উচিত আমাদের।
ওর জন্য কিন্তু আমরা আপনার 97 ওয়ার্ল্ড কাপ আইসিসি জিতেছি, প্রচুর কষ্ট করেছে। এবং ওকে যদি আপনি কোনো অ্যাকশন নিতেন বা কোনো ওয়ার্নিং করতেন তো আপনি ম্যাচের পরে করতে পারতেন। ওকে এটা ইট ওয়াজ এ মানে ভেরি স্যাড ফর আস যে আপনার খেলা পাকিস্তানের দিন খেলার দিন সকালে ওকে আপনার চিঠিটা দিল যে ওকে স্যাক করা হয়েছে এবং সে লাঞ্চ পর্যন্ত আমাদের সাথে ছিল। তো এইভাবে মানে একজনকে ছোট করা উচিত হয়নি। এবং কথা যেটা হয়েছে যে আমরা টেস্ট স্ট্যাটাস যদি আপনি বলেন যে তাহলে আমরা কেন পেলাম, এটাও একটা পয়েন্ট আমি আপনাকে বলছি যে আমরা অনেক দেশ আছে ওদের স্ট্রাকচার ভালো, ওদের পারফরমেন্সে ওরা টেস্ট স্ট্যাটাস পেয়েছে, বাট আমরা মনে করি 3টা কারণে পেয়েছিলাম। আমাদের হলো যে ক্রিকেটটা হলো ভেরি পপুলার, বাংলাদেশে অনেক দর্শক হতো, যখন ডোমেস্টিক আবনি মডেলে প্রায় 50,000 লোক আসতো এই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে। তারপর হলো যে আরেকটা হলো যে আমাদের মিডিয়া, অবাক লাগে যে মিডিয়া মনে করেন যে রিসেন্টলি আপনাদেরকে মিডিয়াকে কিন্তু স্টেডিয়ামে ঢুকতে দিচ্ছে না। এই মিডিয়ার কিন্তু একটা কারণ ছিল আপনার, এবং যে আমাদের ক্লাব ক্রিকেটে কিন্তু অনেক প্রচুর দর্শক হতো। সো এই 3টা জিনিস মিলাই কিন্তু আমরা মানে এই 3টা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলা মানে আমাদের মনে রাখা উচিত। আসলে ভাই ডিপ্লোমেসিও তো কিছুটা ভূমিকা ছিল। ডেফিনেটলি উনি তো আপনার তখন ওনারা যখন বোর্ডে ছিলেন তখন কিন্তু অনেক করেছেন। তখন আপনার কলকাতা আমাদের ডালমিয়া ছিলেন, সাবের ভাই ছিলেন, তারপরে আশাউল ভাই ছিলেন, ওনারা প্রচুর দৌড়াদৌড়ি করেছেন। মানে কোন ওয়েতে ইনফ্যাক্ট একটা জিনিস জানতে হয় কীভাবে কাজ করতে, ওনারা ওই জিনিসটা জানতেন। দর্শক, স্পোর্টস এক্সট্রা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরেই, আরও আড্ডা হবে, সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম গ্রিন টিভির খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রায়। আড্ডা দিচ্ছি আকরাম খানের সাথে। আপনারা যখন খেলতেন তখন আমরা চিটাগংয়ের একটা রাজত্ব বলতে গেলে দেখতাম, সেই নোবেল ভাই, নান্নু ভাইরা হতে পারে বা আপনারা হতে পারে, চিটাগংয়ের রাজত্বটা হঠাৎ কমে গেল কেন? খুবই ভালো একটা কোয়েশ্চেন। তখন আমার মনে হয় ঢাকার চেয়ে জমজমাট টুর্নামেন্টটা কিন্তু চিটাগংয়ে হতো। 2টা টুর্নামেন্টে একটা ক্লাব, একটা ডিস্ট্রিক্টে যে টুর্নামেন্টটা হতো সেটাতে কিন্তু তখন আমার মনে আছে এলিট পেইন্ট, ইস্পাহানি তখন স্পন্সর করতো। অথচ তখন কিন্তু ন্যাশনাল টিমে কোনো স্পন্সর ছিল না, এবং তখন চিটাগংয়ে রেগুলার খেলা হতো। এবং আপনি দেখেন চিটাগং থেকে যে প্লেয়ারগুলো আসছে মোটামুটি অনেক, আপনি দেখেন নান্নু ভাই, নোবেল ভাই, মাসুম ভাই, শহীদ ভাই ছিলেন, মুর্শেদ ভাই বলার ছিল, তারপরে মনে করেন যে আপনার নাফিস, তামিম, আফতাব, এরা নাজিম, সো লট অফ অনেকগুলো ভালো প্লেয়ার আসছে। বাট রিসেন্টলি যেটা দেখলাম যে আপনার ওই যে আপনার ক্লাব ক্রিকেটের ক্লাবদের ইন্টারেস্টের জন্য আপনার কিছু সিস্টেম চলে আসছে যেটাতে চিটাগংয়ের লোকাল প্লেয়াররা কিন্তু প্রপার ওয়েতে খেলতে পারে না। আমাদের সময় আমরা চিটাগংয়ের লোক হলেই হলো, বাট এখন দেখা যাচ্ছে যে চিটাগংয়ের লোক হলেও ওরা একটা কোটা সিস্টেম করেছে, যারা ঢাকা প্রিমিয়ার লিগে খেললে ওরা 3 জনের বেশি একটা টিমে খেলতে পারবে না। এইসব করেই কিন্তু আপনার ওই প্রপার ওয়েতে আর কি টুর্নামেন্টটা হচ্ছে না, বিধায় প্লেয়াররা প্রপার অপরচুনিটি পাচ্ছে না। মানে কোটা সিস্টেম না হয়ে যদি ওপেন ছেড়ে দিলেই আরো প্লেয়ার আসতো। 100% আপনি যে চ্যাম্পিয়নের জন্য তো আপনার 3-4টা টিম বানায়, কিন্তু আপনার হয় কিন্তু একটা চ্যাম্পিয়ন। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে যে আপনার একটা চ্যাম্পিয়ন টিম যদি করতেও চায়, সে টাকাও দিতে চায়, কিন্তু সে 3টার বেশি ভালো প্লেয়ার নিতে পারছে না। ভালো প্লেয়ার ওরা মূল্যায়নটা করছে ঢাকার যারা প্রিমিয়ার লিগে খেলতেছে। আচ্ছা, সেখান থেকে আবার আরেকটা করলো যে আপনি ঢাকারও প্লেয়ার আনতে পারবেন, কিন্তু ওই 3 জনের বেশি একটা টিমে খেলতে পারবেন না। তো একটা 60টা কিন্তু আপনার তাহলে অর্ডিনারি প্লেয়ার নিয়ে আপনার টিমটা 8 জন অর্ডিনারি আর 3 জন হলো যে আপনার। তো এইভাবে হলে তো আপনার প্লেয়ার কিন্তু বের হয়ে আসবে না, কম্পিটিশনটা কম থাকবে। সো এই ধরনের অনেকগুলো সিস্টেম যেগুলো আমার পছন্দ না আর কি, এর বিদায় কিন্তু আপনার হচ্ছে না। আপনি 2000 থেকে তাও ক্রিকেটের রেগুলার হচ্ছে, বাট 90 থেকে 2000 পর্যন্ত কিন্তু ক্রিকেট একদম বন্ধ ছিল। আপনাকে আমরা মিডল অর্ডার একজন ভরসা হিসেবে দেখেছি আমরা তখন অনেক ছোট। আপনার সাথে যদি জুটি হিসাবে বলা হয়, আপনি আপনার বুলবুল ভাইয়ের জুটিটাকে বেশি পছন্দ করবেন নাকি আপনার নান্নু ভাইয়ের জুটি? আমরা নান্নু ভাইকে মানে এটা নান্নু ভাই কিন্তু তখনকার মানে বেস্ট ব্যাটসম্যান ছিলেন। উনি যে অ্যাজ এ ব্যাটসম্যান ভাবে উনি কোয়ালিটি ছিল না, অনেক ভালো মানের ব্যাটসম্যান ছিলেন, এবং ওনার থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, উনি অনেক কিছু শিখিয়েছেন।
তো নান্নু ভাই মানে কোয়ালিটি অনেক ভালো ছিল, আর ওনার সাথে আমার পার্টনারশিপ অনেক। আমি শুধু ক্লাব ক্রিকেট ওনার সাথে খেলিনি, 2-1বার আবনিতে উনি খেলেছে, বাট আমি কিন্তু আবনি ছাড়া শেষের 2 বছর ওল্ড ডিএইচএসে খেললাম। বাট ওনার সাথে আমার ন্যাশনাল টিমে অনেক পার্টনারশিপ আছে, ওনার সাথে আমার আপনার ন্যাশনাল লিগে চিটাঙ্গা ফরে অনেক আছে। তো নান্নু ভাইয়ের সাথে খুব কমফোর্টেবল ছিলাম। 99-এর ওয়ার্ল্ড কাপে নান্নু ভাইকে কেন বাদ দেওয়া হয়েছিল? ওই সময় আপনাদের মানে অবজারভেশনটা কি ছিল? এটা অনেক বড় একটা অন্যায় করা হয়েছিল নান্নু ভাইয়ের প্রতি, এবং এটার পিছনে আপনি নান্নু ভাই ভালোভাবে বলতে পারবে কে আছে না আছে। বাট এটা আপনি যে সময় আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, এই সময় না বলাটাই ভালো, কারণ এটা কিন্তু একটা অনেক বড় কন্ট্রোভার্সি হয়েছিল নান্নু ভাইয়ের জন্য। এবং নান্নু ভাই পরে কিন্তু আপনার ঠিকই সুযোগ পেয়েছিলেন এবং ভালো জবাব দিয়েছিলেন। উনি ম্যান অফ দ্য ম্যাচ হলেন, অস্ট্রেলিয়ার সাথে উনি মোস্ট প্রবাবলি 50 করেছিলেন। সো এটা কিন্তু মানে ওনার সাথে করা উচিত হয়নি। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক প্রশ্ন তুললেন যে বাংলাদেশ ক্রিকেটে অ্যাচিভমেন্ট কি, প্লেয়ারদেরকে কেন বেতন দেওয়া হচ্ছে বা এত টাকা কেন দেওয়া হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট কখনো কোনো ট্রফি আনতে পারেনি। আপনি বিইং দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ টিম আইসিসি ট্রফি জিতেছেন, বাংলাদেশ একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিম, বাংলাদেশ ট্রফি আছে। বাংলাদেশে ক্রিকেট বোর্ডে বসে যখন একজন বলেন এই ধরনের কথা, অ্যাজ আ ক্রিকেটার বা অ্যাজ আ এক্স ক্যাপ্টেন, আপনার ভেতরে আসলে জিনিসটা কতটা ইনসাল্টিং বা কীরকম হয়? এটা ইনসাল্টিং তো শুধু আমার জন্য না, এটা বাংলাদেশের জন্য ইনসাল্টিং যে আপনি বাংলাদেশ সম্বন্ধে না জেনে আপনি বাংলাদেশে একটা ভালো জায়গায় বসে আপনি বাংলাদেশ সম্বন্ধে সমালোচনা করছেন। আমাদের সময়কার আপনি যদি দেখেন, আপনার 97-এর সময় কে জানে না, আপনি তখন যারা মানে মোটামুটি যাদের জ্ঞান ছিল সবাই কিন্তু জানে, বিকজ এই 97 আইসিসিটা যেভাবে এক্সপোজার হয়েছিল বাংলাদেশে। ইভেন আজহারউদ্দিনও আমাকে বলছে যে তোমরা কি একটা ট্রফি পাইছো, বাপরে বাপ, দেখি লাখ লাখ লোক তোমরা সেলিব্রেট করছে, বিকজ ওটা স্বাধীনতার পর প্রথম একটা জিনিস যে সবাই মিলে আমরা সেলিব্রেট করলাম। তো উনি এটা নিয়ে কোনো কথা বলেনি। তারপরে আমরা আন্ডার-19-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলাম, এটা নিয়ে কোনো কথা বলে নেই উনি। আমরা মহিলা এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন হলাম, সেটা নিয়েও কোনো কথা বলে নেই। সো এবার বুঝতে পারেন যে কোন পর্যায়ে কী ধরনের লোককে বসানো হয়েছে। তো আপনি ক্রিকেট কিভাবে আগাবে? আপনি যদি অন্যদের সাথে কম্পেয়ার করেন যে আমার 40টা বছর ক্রিকেটে গিয়েছে, আমি কিন্তু 40টা বছর ক্রিকেটের সাথে ইনভলভ আছি, বাট আপনি এই ক্রিকেটের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বলতে পারবো। আর আপনি এমন লোককে বসাবেন, যে আমি বলছি না সব ক্রিকেট প্লেয়ারের লোকরা এসে ডাইরেক্টর হোক, সেটা কিন্তু আমি চাই না, বাট আপনি যারা আসবে তাদের তো অবশ্যই মিনিমাম জ্ঞান তো থাকা উচিত। এবং আপনি দেখবেন যে একটা মানে যে বিষয় নিয়ে প্লেয়ারদের সম্বন্ধে বলা হয়, এটা কিন্তু খুবই একটা ইনসাল্টিং ব্যাপার। কারণ আমাদের প্লেয়ারই হলো অ্যাসেট, প্লেয়াররা ভালো খেলবে, আমরা কিন্তু আইসিসি থেকে আমরা বেনিফিটেড হব, আমরা বেশি বেনিফিট হবো যদি বেশি ভালো খেলে। তো আপনি ওদেরকে যত পারেন এনকারেজ করবেন। আর এটা কিন্তু ক্রিকেট বোর্ড আপনার কিন্তু পরিবারের মতো চালাতে হবে, যে সমস্যা কিন্তু থাকবেই, কিন্তু আপনি এই কথাগুলো বাইরে করতে পারবেন না, বাইরে গিয়ে বলতে পারবেন না। বললেই কিন্তু আপনার সমস্যাটা কিন্তু সমাধান হবে না, বরঞ্চ এটা বড় হবে। তো আমার মনে হয় যে এগুলো কিন্তু অনেক বড় ব্যাপার, একটা দেশকে ক্রিকেটে এগিয়ে নিয়ে যেতে হলে প্রপার ওয়েতে প্রপার লোকদেরকে বসানো। মাঠ থেকে বাংলাদেশে প্রায় কেউই অবসর নিতে পারেন না। আপনার ক্ষেত্রে আমরা একটা প্রেস কনফারেন্স দেখেছিলাম, আপনি প্রেস কনফারেন্স করে অবসর ঘোষণা করতে পেরেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দল থেকে বাদ পড়ে যান, তারপরে আর দলে আসেন না। এখন একটা ট্রেন্ড চালু হয়েছে, সবাই ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে বা স্ট্যাটাস দিয়ে অবসর নেন। আপনি দীর্ঘদিন বোর্ডের হয়ে কাজ করেছেন, বোর্ড পরিচালক হিসেবে ছিলেন, তারপরেও এই কালচারটা কেন চেঞ্জ হলো না, যে মাঠ থেকে কেউ বিদায় নিতে পারবে না কেন? দেখেন, আমি বোর্ডে যদি আপনার 20 জন থাকে কথা ডাইরেক্টর, তো ডেফিনেটলি আপনার 4-5 জন কিন্তু ক্রিকেট প্লেয়ার আসা উচিত যাদের অবদান বেশি, এবং ওরা যেহেতু সব জিনিস জানে। যেটা আমি যখন সিলেক্টর হলাম, তখন যখন আমি প্লেয়ার অবস্থায় যে সমস্যাগুলো পাচ্ছিলাম, আমি যখন সিলেক্টর হয়ে চেষ্টা করেছি ওগুলো যেন না হয়। যেমন আমাদের সময় আমরা যখন প্লেয়ার ছিলাম, তখন ইচ্ছা হলো আপনাকে বাদ দিয়ে দিল, আপনার সাথে কথাই বলবে না, বা আপনার ইচ্ছা আপনাকে নিবে, আপনাকে ডাকলো পেপারের মাধ্যমে। বাট আমি আসার পর অন্তত এই জিনিসটা স্টার্ট করেছিলাম যখন সিলেক্টর হয়েছি, যে সিনিয়র প্লেয়ার আছে ওদেরকে কোনো দিন আমি বলি না যে তুমি ড্রপ বা তোমাকে টিম থেকে বাদ দিচ্ছি। আমি অলওয়েজ আগে ডেকে এনে আমি বলতাম যে রেস্ট দিচ্ছি,
রেস্ট দিচ্ছি বা অন্যকে একটু পরীক্ষা করছি, এই ধরনের। যেহেতু ওরা তো সম্মানিত ব্যক্তি, দেশের জন্য অনেক করেছে, সো এই কালচারটা কিন্তু শুরু হয়েছিল। প্লাস আপনি যদি রিটায়ার্ডের কথা বলেন, যে আমার জিনিসটা হলো আমি ক্লিনভাবে সব কিছু করতে চাই, আমি কোনো কন্ট্রোভার্সি বা কোনো কিছুতে যেতে চাই না, যে কেউ আমাকে ভুল মানে কেউ আমাকে খারাপ বলুক বা কোনো ঝামেলা আমি যেতে চাই না, পছন্দ করি না। তারপরে মনে করেন যে রিটায়ারমেন্ট, আমরা প্লেয়ারের নাম বলছি না, যখন আমি ক্রিকেট বোর্ডে ছিলাম অনেককে আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি, আমরা অর্গানাইজ করেছিলাম যে আপনার মানে একটা ভালো সম্মান দেওয়ার জন্য। ইভেন টিমও ঠিক করে দিয়েছিলাম যে ওয়ান ডে হবে একটা, ওখানে রিটায়ার্ড হবে। বাট আমি কেন জানি অনেক প্লেয়ার কিন্তু সেটা পছন্দ করেনি, এবং এটা কিন্তু আমরা চালু করার চেষ্টা করেছিলাম, বাট এটা হয়নি। মানে কি এটা প্লেয়াররাই মাঠ থেকে বিদায় নেওয়ার বা হচ্ছে খেলাটা ছেড়ে দিই ভালো অবস্থানে থাকতে, এই কালচারটার সাথে কি তার মানে আমরা জাতিগতভাবেই অ্যাকসেপ্ট করতে পারি না? জাতিগতভাবে না হলে ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখেছি। এবং একটা তো আমি বললামই আপনাকে যে প্রায় অনেক টাকা খরচ করে আমরা একটা ম্যাচ অর্গানাইজ করার চেষ্টা করেছিলাম, বাট কোনো রেসপন্স না পেয়ে আমরা কিন্তু আর করিনি। দর্শক, আজ এই পর্যন্তই। স্পোর্টস এক্সট্রার পরবর্তী আয়োজনে আমরা আবারও হাজির হব। ততক্ষণ গ্রিন টিভির সাথে থাকুন।